তাহলে আজকের ক্লাস স্টার্ট করে আজকে হচ্ছে কত তারিখ দিয়ে আজকে আজকে হচ্ছে আমাদের 23 তারিখ। চলো, তো হেডিং দাও সবাই, স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থি বাইরেকে ইংরেজিতে কি বলে বলো? নার্ভ গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন কথাটা বেশি পপুলার গ্রন্থি থেকে। তাহলে এটা কি বলা হয়? নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, লিখে দেওয়া। তাহলে নার্ভ গ্যাংলিয়নের কাজ কি বা স্নায়ু গ্রন্থির কাজ কি? স্নায়ু গ্রন্থির কাজ হচ্ছে তোমাদের কি বলো, কোনো গ্রন্থির কাজ কি থাকে? কোনো কিছু সৃষ্টি করা তো, তাই না? কোনো যে কোনো গ্রন্থির কাজ কি থাকে? কিছু ক্ষরণ করা বা কিছু সৃষ্টি করা, সেটা থাকে কোনো গ্রন্থির কাজ। তো স্নায়ু গ্রন্থির কাজ কি হবে তাহলে? কি সৃষ্টি করা হবে বলো? স্নায়ু সৃষ্টি করা, বলতে পারি। স্নায়ু গ্রন্থি নাম দিয়েছে স্নায়ু গ্রন্থি, তাহলে এর কাজ কি? স্নায়ু সৃষ্টি করা। আর এটা তাহলে কোথায় দেখা যায়? এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে দেখা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে এটা দেখা যায়। তো লিখে নাও সবাই। সিএনএস এর বাইরে মানে সিএনএস মানে কি বলো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কে কে পড়ে? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, সব মনে আছে? ছকটাতে পড়েছিলাম। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ু কোষের স্নায়ু কোষের কোষ দেহগুলি কোষ দেহগুলি যোগ কলার আবরণী দ্বারা পরিবেষ্টিত হলে যোগ কলার আবরণী পরিবেষ্টিত হয়ে পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ যে ঈষৎ স্ফীত গ্রন্থি মানে ফুলা, স্ফীত মানে কি? ফুলা। স্ফীত গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ু গ্রন্থি বলে বা নার্ভ গ্যাংলিয়ন। ঠিক আছে, বা গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন। বলো, জাস্ট নর্মাল সহজ জিনিস। তাহলে এটা ছবির মাধ্যমে যদি এঁকে দেখায় তোমাদেরকে কেমন হয় দেখতে। তো ধরো একটা কোষ দেহ আছে আমাদের এরকম, সেই কোষ দেহটা কি বলেছে বলো? ধরো এরকম কোষ দেহ আছে, এরকম কোষ দেহ আছে। এটা যদি আমাদের স্নায়ু গ্রন্থি দ্বারা যোগ কলা দ্বারা আবরণী দ্বারা পরিবেষ্টিত হয়, মানে কি? এটা গেল স্নায়ু, এরকম। এটা একটু ফুলা করে দাও, একটু এটাকে কি বললাম, ফুলে থাকে তো, তাহলে একটু ফুলিয়ে দাও এটাকে।
ওকে, বুঝতে পারছো সবাই? তাহলে এটা হচ্ছে আমাদের স্নায়ু গ্রন্থি। তাহলে স্নায়ু গ্রন্থিটা কি বলো এখানে? কোন অংশটা ফুলে আছে বলো? এই অংশটা মাঝখানে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের স্নায়ু গ্রন্থি। জাস্ট সহজ ব্যাপার, বেশি ইম্পর্টেন্ট না এগুলো। তোমাদের যেহেতু সিলেবাস আছে পড়িয়ে দিচ্ছি আমি। বলো লেখা, এখানে কাজ লিখে নাও সবাই। স্নায়ু গ্রন্থির কাজ কি বললাম? গ্রন্থির কাজ যে কোনো কিছু সৃষ্টি করা হবে। তাহলে স্নায়ু গ্রন্থি, নামে স্নায়ু আছে, তাহলে কাজ হবে স্নায়ু সৃষ্টি করা। ঠিক নাও, স্নায়ু সৃষ্টি করা। তো 2 নম্বর কাজ লিখে নাও, এর কাজ হচ্ছে একটা বিশেষ ধরনের রস সৃষ্টি করে। লিখে নাও বিশেষ রস। তাহলে যেগুলো স্নায়ুতন্ত্রের অন্তর্গত জিনিস সেগুলোকে আমরা কি বলি বলো? নিউরো বলি তো, তাই না? নিউরন, নিউরোসাইটো, নিউরো, এগুলো সব পড়েছি তো আমরা। তো স্নায়ুতন্ত্রের অন্তর্গত যেগুলো সব জিনিস এগুলো, সেগুলো নিউরোর সঙ্গে যুক্ত। তো নিউরো সিক্রেশন, ক্ষরণ মানে ক্ষরণ ইংরেজি কি সিক্রেশন, তাই না? তাহলে এই বিশেষ রসটাকে কি বলা হয় বলো? নিউরো সিক্রেশন। লিখে নাও, নিউরো সিক্রেশন। তাহলে এই দুটো কাজ হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ। এখানে আসো, এটা আমি বললাম। সাইনাস যাবো, সাইনাসটা বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে, এটা এটা অত ইম্পর্টেন্ট না। লেখা হলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট হেডিংটা হচ্ছে সাইনাস বা স্নায়ু সন্নিধি। ঠিক আছে, হেডিং দাও সাইনাস। স্যার কতটা হয়েছে? এটা জাস্ট স্নায়ু গ্রন্থিটা, ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট লিখো, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দাও। আগেরটা অত ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট কিন্তু। সাইনাসটা, সাইনাস বা এটাকে কি বলা হয় বলো বাংলাতে? স্নায়ু সন্নিধি। তাহলে বলো কেউ আমাকে, স্নায়ু সাইনাস কথাটার মানে কি? আমরা নিউরন পড়েছিলাম, পড়েছিলাম না নিউরন? তাহলে নিউরন তো আমাদের বডিতে একটা নেই, কতগুলো আছে? অনেক নিউরন আছে। তাহলে এরকম একটা নিউরন আর একটা নিউরন, দুটোর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, থাকবে না বলো? একটা নিউরনের শুরু হওয়া আর একটা নিউরনের শেষ হওয়া, এই দুটোর মাঝখানে তো একটা ফাঁকা জায়গা শেষ থাকবে। তো সেই ফাঁকা জায়গাটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় সাইন্যাপস। পাইনাপ। ঠিক আছে, তাহলে সাইন্যাপস কথাটা যখনই মনে মনে থাকবে, তখন ভাববে যে একটা নিউরন আর একটা নিউরনের মাঝখানে ফাঁকা স্থান। ঠিক আছে, তাহলে কেন সবাই? দুটি নিউরনের সংযোগস্থল, দুটি নিউরনের সংযোগস্থল মানে কি বলো? তাহলে কি হবে? একটা নিউরন শেষ হবে, তাহলে একটি নিউরনের শেষ ও পরবর্তী নিউরনের শুরু।
তাহলে দুটি নিউরনের সংযোগ স্থল কে কি বলা হয় বলো আমাদের? সাইনাস। ক্লিয়ার হয়েছে সবার? এটা গেল আমাদের সাইনাপসের সংজ্ঞা। এবার হচ্ছে সাইনাপস দেখতে কেমন হয়, সুন্দর একটা ছবি আঁকছি, সবাই এই ছবিটা আঁকবে, ঠিক আছে? দেখো, তাহলে বলো, আমরা যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম বলো? যে নিউরনের মধ্যে কত পার্ট থাকে, মেনলি নিউরনের কটা পার্ট? আমাদের যদি নিউরনের যদি আমাদের বলি, একটা ছিল এরকম পার্ট, মনে আছে সবার? আর একটা নিচে এরকম লম্বা পার্ট। বলো সবার, নিউরনের গঠন মনে আছে? এটা হাত হয়ে গেল যদিও। তাহলে এগুলোকে অংশ কি বলছিলাম আমরা? ডেন্ড্রন। ডেনড্রন। ডেন্ড্রন। আর এইটা লম্বাটা? অ্যাকশন। তাহলে এরপরে যদি আরেকটা নিউরন থাকে, তাহলে বলো যে নিউরনের যে সংযোগস্থল বা সাইন্যাপস সেটা কোথায় হবে? কোন জায়গাটাকে আমরা বলি নিউরনের সংযোগস্থল? এই জায়গাটা বলতে পারবো? এইটুকু এইটুকু জায়গা, মানসিক স্রষ্টা। আর ওই যে জায়গাটা আমি হলুদ করলাম এই জায়গাটা বলতে পারি? বলো। তাহলে এখানে দেখো, একটা নিউরন শেষ হয়েছে, এখানে একটা নিউরন শেষ হয়ে গেল, আর এখানে কি হচ্ছে বলো, একটা নিউরনের শুরু হয়ে গেল। তাহলে তার মাঝখানে যে স্থান সেটাকে আমরা কি বলছি বলো, এই জায়গাটাকে? সাইনাপস। এবার তোমরা বলো, এই যে সাইনাপসটা আছে, সাইনাপসের একটা অংশ কি থাকবে, একটা সাইনাপসের উপরের দিকের অংশটাতে কি থাকবে আর নিচের দিকের অংশটা কি থাকবে বলো তোমরা, ছবি দেখে বলো। উপর নিচ তো এরকম মানুষের দেহে হয় না, তাও এই ছবিটা অনুযায়ী বলো। দেখো উপর থেকে কি এসছে, একটা অ্যাকশন। একজন দেখতে না, দেখো তো ভালো করে। সরি, এই পার্টটা যেটা আছে, এটা কি? এটা উপর থেকে যেটা আসছে সেটা কার পার্ট? অ্যাকশন। একজন। আবার এইটা, এইটা, এটা কার পার্ট? ডেন্ড্রন। তাহলে একজন আর ডেনড্রনের মাঝখানে আছে না, বলতে পারি? তাহলে ডেনড্রন না বলো, ভালো করে আর বলতে পারি কি বলো, ডেনড্রাইট। কারণ এক একটা জিনিসটাকে আমরা ডেনড্রাইট বলছিলাম। তাহলে একজন আর ডেনড্রাইটের মাঝখানে আছে। তাহলে যদি আমরা এটাকে যদি আমরা জুম করে দেখি এরকম করে, এই অংশটা যেটা আছে, এই অংশটা যেটা আছে, এইটুকু অংশ যেটা আছে, সেটাকে আমরা জুম করছি, এটাকে আমরা জুম করছি। তাহলে জুম করলে দেখতে কিরকম হবে? জুম করলে বুঝতে পারলে তো, মানে বড় করে দেখছি। তাহলে কিরকম হবে দেখতে বলো? উপর থেকে কি আসবে, একটা একজন আসবে, এরকম করে একটা একজন আসবে। একজন এসে যে নিচের দিকে কি ছিল বলো, সিনাপটিক ভেসিকল ছিল তো, এরকম একটা গোল 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 রং থাকে। ওকে, নেক্সট নিচে কি হবে তাহলে বলো, নিচে ডেনড্রাইট। ডেনড্রাইটটাকে যদি জুম করে দেখে এরকম দেখতে হবে। তো এই ছবিটা এঁকে নিও, কিন্তু দূরে ছবি এঁকে নিও। বলো তাহলে কোনটা একজন হবে কোনটা ডেনড্রাইট হবে এই দুটোর মধ্যে? এটা কি হবে, উপরেরটা যেটা উপরেরটা একজন, একজন হয়ে নিচেরটা যাবে, ডেন্ড্রন। একজন হবে, নিচেরটা ডেন্ড্রন। যেটা ডেনড্রাইট। কারো বুঝতে অসুবিধা এটা, এইটুকু বুঝতে কারো অসুবিধা কোনো? এটা যাবে ডেনড্রাইট। পাশের যে ছবিটা আছে ওটাকে আমি জুম করে দেখাচ্ছি শুধুমাত্র। এবার তোমরা বলো, এখানে একটা গোলাকার বলের মতো জিনিস দেখতে পাচ্ছ। এবার বলো, এই যে মাঝখানে যে এই জায়গাটা আছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, একটা ফাঁকা জায়গা। বলো সবাই দেখতে পাচ্ছ কিনা?
হ্যাঁ স্যার। তাহলে এই ফাঁকা জায়গাটা একটা বিশেষ নাম আছে, কি বলা হয় এটাকে বলো? এটাকে বলা হয়, লিখে নাও সবাই, সাইন্যাপ সাইন্যাপটিক ক্লেফট। কি বলা হয়? অ্যাক্টিভ করে। সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক, সবাই ছবি দেখো আর বুঝতে পারো, ছবি দেখে না বুঝতে পারলে আমাকে বলবে। সাইন্যাপটিক ক্লেফট তোমাদের ছবি দেখে সেটা বুঝিয়ে বলছি। এটাকে বাংলাতে কি বলা হয় বলো? স্নায়ু সন্নিধি প্রণালী। সন্নিধি প্রণালী, বাংলাটা অতটা খুব কঠিন, ইংরেজি নামটা বেশি পপুলার, ঠিক আছে? তাহলে একজন আর হচ্ছে ডেনড্রাইটের মাঝখানে যে একটা অংশ থাকে সেটাকে আমরা বলছি, সেটাকে সাইন্যাপটিক ক্লেফট। তাহলে এখানে ছোট ছোট কি থাকে বলো? এখানে একজন টার্মিনালে ছোট ছোট থাকে হচ্ছে আমাদের সাইন্যাপটিক ভেসেল, ভেসিকল, ঠিক আছে? কি থাকে এরকম ছোট ছোট, কি বলা হয় এদেরকে বলো? এদেরকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকল। তাহলে এই সবুজ সবুজ ছোট ছোট কালার কি বলছি আমরা বলো? এটা বলছি সাইন্যাপটিক ভেসিকল। ওই যে, বুঝতে পারলে সাইন্যাপটিক ভেসিকল কাদের বলছি? পাচ্ছি না। তাহলে বলো এইটুকু বুঝতে পেরেছো সবাই? একজন ডেনড্রাইট, সাইন্যাপটিক ক্লেফট আর সাইন্যাপটিক ভেসিকল, বলো এইটুকু বুঝতে পারলে বলো, তাহলে নেক্সট যাবো। একটা হচ্ছে হ্যাঁ উপর থেকে স্যার। একজন আসছে, একটা নিচে ডেনড্রাইট আছে, তার মাঝখানে যেটা ফাঁক সেটাকে আমরা বলছি সাইন্যাপটিক ক্লেফট। আর যে একজনের এর মধ্যে ছোট ছোট এরকম ব্যাগের মতো জিনিস দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলছি আমাদের সাইন্যাপটিক ভেসিকল। এবার সবগুলোতে কি থাকে কি থাকে সব বলছি আমরা। তাহলে আমাদের যে সিগন্যাল, সিগন্যালটা কি হয় বলো? আমরা কি পড়েছি, সিগন্যাল কি যায়? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাই তো, তাই না? পরিচিত আমরা এটা। তাহলে এখানেও সেরকম একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে। তাহলে সিগন্যালটা কোনটা দিয়ে আসবে বলো? এটা দিয়ে আসবে, এইটা দিয়ে আসবে সিগন্যালটা। তাহলে সিগন্যালটা এরকম করে পাস হবে, পাস হয়ে কোথায় যাবে বলো? পরবর্তী নিউরনে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে। এরকম নিউরন থেকে নিউরনে সিগন্যাল পাস হবে। তাহলে এই সিগন্যাল পাস করার জন্য সেটাকে কি ক্রস করতে হবে বলো আমাদের? সেটাকে আমাদের সাইন্যাপটিক ক্লেফট বা মাঝখানে যে ফাঁকা স্থান সেটা ক্রস করতে হবে, হ্যাঁ? তাহলে দেখো এখানে কয়েকটা জিনিস জানতে হবে তোমাদেরকে, লিখে নাও। তাহলে ফার্স্টে লিখো হচ্ছে সাইনাপস কার কার মধ্যে থাকে, লিখে দিয়েছি, লিখিনি? লিখে নাও, যেটা কথাতে লিখেছিলাম। তাহলে কার কার মধ্যে থাকে সাইনাপস? যা 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 পড়লাম আমরা ছবিতে সেটা আমরা লিখবো। এই ছবিটা সবাই এঁকেছো, যেটা ছবি এঁকেছি এখানে, এই ছবিটা এঁকে নাও সবাই, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এই যে লাল রঙের যেটা যাচ্ছে সেটা কি বলো? সেটা হচ্ছে স্নায়ু স্পন্দন। এটা হচ্ছে স্নায়ু স্পন্দন। তাহলে স্নায়ু স্পন্দনটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে। তাহলে ফার্স্টে লিখো কার কার মাঝখানে থাকে সাইনাসটা। লিখে নাও সাইনাস প্রধানত। প্রধানত কেন বলছি? কারণ এটা ছাড়াও আরো দুই ধরনের হয়। তো যে তোমাদের লেভেলে অত লাগবে না, সেই জন্য এইটুকু জানো। তোমাদের লেভেলে শুধু জানো যে আমাদের একটা, একজনের শেষ হয়, একটা ডেনড্রাইটের শেষ হয়। সবসময় কিন্তু একজনের ডেনড্রাইটের মাঝখানে থাকে না। অনেক সময় একজন একজন বা ডেনড্রন ডেনড্রনের মাঝখানেও থাকতে পারে, বা অন্য কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে সেগুলো তোমাদের লাগবে না, জাস্ট এটা তোমাদের জেনে রাখো। সাইনাপস হচ্ছে একজন আর ডেনড্রনের মাঝখানে হচ্ছে, তাহলে লিখে নাও সাইনাপস প্রধানত একজনের শেষ প্রান্ত, একজনের শেষ প্রান্ত। ও কি বলবো, কার প্রথম প্রান্ত? ডেনড্রন, তাই না? ডেনড্রন। তাহলে ডেনড্রনের শুরু দিয়ে গঠিত, বলতে পারি? এটা হচ্ছে সাইনাপসের গঠন। এবার সে মাঝখানে মাঝখানে যে ফাঁক থাকে সেটা কি বলছিলাম আমি বলো? সাইন্যাপটিক ক্লেফট, লিখে নাও।
সাইন্যাপটিক ক্লেফট, সেটা কি জিনিস? সেটা লিখে নাও সবাই। একজন ও ডেনড্রনের মিলনস্থলে, একজন ও ডেনড্রনের মিলনস্থলে ঠিক ফাঁক। বলতে পারি? বলো সবাই। সাইন্যাপটিক ক্লেফটটা ছবিতে আমরা তাই দেখেছিলাম তো। একজন আর ডেনড্রনের মাঝখানে যেটা ফাঁক ছিল সেটাকে তো আমরা সাইন্যাপটিক ক্লেফট বলছিলাম। এই যে দেখো হলুদ অংশটা, তাই না? হ্যাঁ। এবার এবার দেখো আরেকটা কি বলেছিলাম বলো, সাইন্যাপটিক ভেসিকল। তাহলে সাইন্যাপটিক ভেসিকলে একটা জিনিস থাকে সেটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। কি বলা হয় বলো? সেটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। সেটা কি হয়, সেটা কি কাজ করে বলো? সেটা হচ্ছে আমাদের স্নায়ু স্পন্দনটা পরিবহনে সাহায্য করে। তাহলে লিখে নাও সবাই। একজন প্রান্তে সাইন্যাপটিক ভেসিকল থাকে, সাইন্যাপটিক ভেসিকল থাকে, যার মধ্যে কি থাকে বলো? নিউরো ট্রান্সমিটার থাকে। সেই নিউরো ট্রান্সমিটারের নাম আছে একটা, কি বলো? অনেক রকমের নিউরো ট্রান্সমিটার হয়, তোমাদের লেভেলে একটাই জানো, এটা বলা হয় অ্যাসিটাইল কোলিন। যার মধ্যে অ্যাসিটাইল কোলিন নামক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব। তাহলে অ্যাসিটাইল কোলিনটা কি জিনিস একটা বলো সবাই। অ্যাসিটাইল, নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, কোলিন নামক নিউরো ট্রান্সমিটার থাকে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবাই যাতে মনে থাকে। অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার থাকে। তাহলে বলো এবার অ্যাসিটাইল কোলিনটা কোথায় থাকবে এই ছবিটার মধ্যে, তো সবাই বলো কোন জায়গায় থাকবে? কোথায় বললাম এক্ষুনি? একটার শেষ প্রান্তে। কার মধ্যে থাকবে এক্ষুনি কি বললাম? নিউরো ট্রান্সমিটারটা সাইনেপটিক ভেসিকলের কল। ভেসিকলের মধ্যে। সাইন্টিফিক ভেসিকল কোথায় আছে? এই যে সবুজ সবুজ ডট ডট যেগুলো আছে, তাহলে এর মধ্যে থাকবে এরকম নিউরো ট্রান্সমিটার। বল বুঝতে পারলে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিনটা কোথায় থাকে? হ্যাঁ স্যার। তাহলে এরকম একটা, ভাববে যেটা একটা থলি, একটা থলি আছে, সেই থলিটাকে আমরা বলছি সাইন্যাপটিক ভেসিকল। সেই থলিটাতে কি থাকে বলো? সেই থলিটাতে থাকে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। সেই নিউরো ট্রান্সমিটারটার নাম কি? অ্যাসিটাইল কোলিন। তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার দিল। ঠিক আছে? তাহলে সেই থলিটাতে কি থাকে? অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার থাকে। সেই নিউরো ট্রান্সমিটারটা কি করে বলো আমরা? একজন থেকে স্নায়ু স্পন্দন ডেনড্রনে পরিবাহিত করে, বললাম আমি পড়ানোর সময়, থাকে, যা একজন থেকে স্নায়ু স্পন্দন ডেনড্রনে পরিবহন করে। এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটারের কাজ। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি? নিউরো ট্রান্সমিটারটা কি, নিউরো ট্রান্সমিটারটা কোথায় থাকে এবং নিউরো ট্রান্সমিটারটার মধ্যে কি জিনিস থাকে। তাহলে অ্যাসিটাইল কোলিন নামক একটা নিউরো ট্রান্সমিটার থাকে সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে। ঠিক আছে? তাহলে তোমাকে কেউ যদি কোশ্চেন করে কোন রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ু স্পন্দন পরিবহন করে, তা কি বলবে অ্যান্সার?
অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন না বলে বলবেন নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, বলবেন নিউরোট্রান্সমিটার। এবার যদি তোমাকে যদি জিজ্ঞেস করে নিউরোট্রান্সমিটারের উদাহরণ কি, তো বলবে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে? তাহলে এখানে সংজ্ঞা লিখে নাও, তোমাদের পরীক্ষাতে যদি চলে আসে নিউরোট্রান্সমিটারের সংজ্ঞা, যা লিখালাম উপরে সেম সেম জিনিস লিখাবো। লিখলাম নিউরো ট্রান্সমিটার। তাহলে এখানে শুধুমাত্র স্নায়ুর ক্ষেত্রে আছে, মানে নিউরনের ক্ষেত্রে আছে, পেশিতেও দেখা যায় এটা। ঠিক আছে? তো লিখে নাও যেসব রাসায়নিক পদার্থ, যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে কি করছে বলো, কি সাহায্য করছে, কি বললাম এক্ষুনি? স্নায়ু স্পন্দন। স্নায়ুস্পন্দন। তাহলে ওটাই লিখবো, পেশিতে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে। স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাদের নিউরোট্রান্সমিটার বলে। বলে লেখা, এর উদাহরণ কি এক্ষুনি আমরা বলে দিয়েছি, নিউরোট্রান্সমিটার উদাহরণ অ্যাসিটাইল কোলিন। এটাকে শর্ট ফর্মে কি বলা হয়? এসিএইচ। কি খাবে বলো? স্যার হয়ে গেছে। তাহলে তোমার কোশ্চেন ধরে স্যার, অ্যাসিটাইল কোলিন মাধ্যমে নিউরোট্রান্সমিটার মাধ্যমে প্রবাহিত কেমন হচ্ছে, স্নায়ু স্পন্দন তো পরিবাহিত হয় বললেন, তাহলে কেমন করে পরিবাহিত হয়? তাহলে একটু জাস্ট জেনে রাখো, তোমাকে লাগবে না বেশি এটা। তো কি করে দেখো, একটা ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে লক্ষ্য করো সবাই। ঠিক আছে? তাহলে এটা কি ছিল আগে ছবিটাতে বলো, সেম ছবিটাই আঁকছি আবার। তাহলে একটু বলো। বলো, আঁকতে পারি এরকম আগের ছবিটার মতো? তাহলে এখানে কি ছিল বলো? এগুলো কি ছিল? সাইন্যাপটিক ভেসিকল। সাইন্যাপটিক ভেসিকল। এর মধ্যে কি ছিল? নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন ছিল তো। বলো সবাই। হ্যাঁ স্যার। এইটুকু আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে কি হয় যখন একটা সিগন্যাল আসে এখান থেকে, উপর থেকে একটা সিগন্যাল এলো, সিগন্যালটা কি করে বলো? সিগন্যালটা করে কি, এই যে ব্যাগটা, এই ব্যাগটা কি করে একজনের দিকে যায়, একজনের শেষের দিকে যায়। বলো, প্রথম স্টেপ বুঝতে পারলে সবাই? ব্যাগটা কি হয় বলো, একজনের শেষের প্রান্তের দিকে চলে যায়। গিয়ে কি করবে বলো, ব্যাগটা, ব্যাগটা এখানে শেষের প্রান্তে লেগে যাবে। তাহলে এখানে শেষের প্রান্তে গিয়ে এখানে এসে লেগে গেল। বলো, বুঝতে পারলে কি হলো? সিগন্যাল এলো, সিগন্যালের সাইনে বেসিক্যালি যেগুলো ব্যাগগুলো ছিল, সেটা কি হচ্ছে বলো আমাদের, একজনের পর্দার গায়ে লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই?
একজনের পর্দার গায়ে লেগে যাচ্ছে। এবার একজনের পর্দার গায়ে লেগে যাওয়ার পরে কি হচ্ছে বলো? একজনের পর্দার গায়ে লেগে যাওয়ার পরে অ্যাসিটাইল কোলিন পূর্ণ যেটা আমাদের থলিটা আছে সেটা আমাদের মুক্ত হয়ে যাচ্ছে। সেই মুক্ত হয়ে কোথায় আসছে বলো আমাদের? তাহলে এখান থেকে যদি মুক্ত হয় তাহলে আসবে কোথায় বলো? এই থলিটা যদি এর মুক্ত হয়, এই থলিটা যদি এর উপরে ধরো এখানে পাস্ট হয়ে গেল, ধরো এখানে এই থলিটা মুক্ত হয়ে গেল, তাহলে এইখানে যে থলিটার মধ্যে অ্যাসিটাইল কোলিন গুলো ছিল সেই অ্যাসিটাইল কোলিন গুলো কোথায় আসবে এবার? এরপরে সাইনাপটিক মাঝখানে মাঝখানে ক্লেফট। ফাঁকা জায়গাটা, তাহলে মাঝখানে ফাঁকা জায়গাটা কি কি নাম ছিল বলো সবাই? সাইনাপটিক ক্লেফট। সাইনাপটিক ক্লেপ, মনে আছে সবার? সাইনাপটিক ক্লেপ। তাহলে তোমাকে তোমার এবার এবার সেই সেই যে সাইনাপটিক ভেসিকেলটা বিদীর্ণ হলো, বিদীর্ণ হওয়ার পরে নিউরো ট্রান্সমিটার ভিতরে যেগুলো ছিল সেগুলো কোথায় আসবে এবার? সাইনাপটিক ক্লেপটে আসবে। বলো সবাই, বুঝতে পারলে পয়েন্টটা? বলো। হ্যাঁ স্যার। প্রথমে ব্যাকটা ছিল সাইনাপটিক ভেসিকেল, সেটা আমাদের নর্মাল জায়গাতে ছিল, নর্মাল জায়গায় থাকার পরে সিগন্যাল এলো, সিগন্যাল আসার পরে সাইনাপটিক ভেসিকেলের যে ব্যাকটা সেটা একজনের পর্দাতে গিয়ে লাগলো। সেই একজনের পর্দাতে গিয়ে লাগার পরে একজনের পর্দাতে গিয়ে বিদীর্ণ হলো, বিদীর্ণ হওয়ার পরে কি হলো? ব্যাকটা খুলে গেল। ব্যাকটা খুলে গিয়ে আমাদের অ্যাসিটাইল কোলিন বা নিউরো ট্রান্সমিটার গুলো সেই সাইনাপটিক ক্লেপটে এসে চলে চলে এলো। বলো সবাই, বুঝতে পারলে এটা? এবার সেই সাইনাপটিক ক্লেপ থেকে কি হয় বলো? সেই সাইনাপটিক ক্লেপ থেকে নিউরো ট্রান্সমিটার গুলো কোথায় যাবে? পরবর্তী নিউরনে যাবে। তাহলে বলো, সাইনাপটিক ক্লেপ যদি না এই আমাদের যদি নিউরো ট্রান্সমিটার না থাকতো তাহলে সিগন্যালটা এখান থেকে এখানে আসতে পারতো? বলো। না স্যার। না স্যার। তাহলে বুঝতে পারলে সাইনাপটিক সাইনাপটিক বেসিক্যাল নিউরো ট্রান্সমিটারের কাজ কি? তাহলে এখানে সবাই একটু শর্ট শর্ট করে লিখে নাও, যেটা যেটা যা পড়ালাম আমি এখনই, জাস্ট শর্ট করে লিখে নাও। স্নায়ু উদ্দীপনা এলে, স্নায়ু উদ্দীপনা এলে অ্যাসিটাইল কোলিন পূর্ণ সাইন্যাপটিক ভেসিকল গুলি একজন থেকে সাইন্যাপটিক ক্লেফটে বিদীর্ণ হয়। বলো, বলতে পারবি? বলতে পারবো যেটা কথা লিখলাম? ছবির সঙ্গে মিলা মিলছে কিনা? মিলছে। হ্যাঁ সাইন্যাপটিক স্যার। ক্লেফট মানে এই লাল অংশগুলো সাইন্যাপটিক ক্লেফট, তাই না? সেটা কোথা থেকে? একজন, এটা একজন, একজন থেকে কোথায় এলো? আমাদের সাইন্যাপটিক ক্লেফটে এলো বিদীর্ণ হয়ে। সেখান থেকে উদ্দীপনা কি হচ্ছে তাহলে? পরবর্তী নিউরনে যাচ্ছে, তাই না? তাহলে বলো, এখানে যে আমাদের সাইন্যাপটিক ক্লেফটটাতে আমাদের যে পরিবহন হচ্ছে সেটা একমুখী পরিবহন হচ্ছে না আমাদের উভয় দিকেই হচ্ছে? বলো সবাই। স্নায়ু স্পন্দনটা একদিকে যাচ্ছে না উভয় দিকে। উভয় দিকে যাচ্ছে? সবাই বলো, উভয় দিকে। ভালো করে দেখো। উভয় দিকে। স্নায়ু স্পন্দন তো একদিকেই যাচ্ছে, উভয় দিকে যাচ্ছে একদিকেই কেন? যাচ্ছে। এদিকে অ্যারোটা সব তো এদিকে যাচ্ছে, তাই না? তাহলে স্নায়ু স্পন্দন হচ্ছে একদিকেই যাচ্ছে। তাহলে এই যে একমুখী পরিবহন স্নায়ু স্পন্দনে, এটাকে বলা হয়, এই জন্য আমাদের যে সাইনাপসটাকে বলা হয় শারীরবৃত্তীয় ভালভ। মনে আছে ভালভের কাজ কি ছিল? আমরা সংবহনতন্ত্রে ভালভের কাজ কি ছিল? বলো সবাই, যারা পড়েছো।
রক্তকে পিছন দিকে আসতে বাধা দেওয়া, রক্তের একমুখী সংবহনে সাহায্য করা, এটাই তো কাজ ছিল ভালভের। মনে আছে? ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, এগুলোর কাজ কি ছিল? রক্তের একমুখী সংবহনকে সাহায্য করা, পিছন দিকে রক্তকে আসতে আসতে বাধা দেওয়া। সেরকমই এখানে পিছন দিকে আসতে কে বাধা দিবে? সাইনাপসটাই তো বাধা দিবে। তাহলে সাইনাপস হচ্ছে এখানে শারীরবৃত্তীয় ভালভের মতো কাজ করে। লিখে নাও সবাই। স্নায়ু স্পন্দন একমুখী হওয়ায়, একমুখী হওয়ায় সাইন্যাপসকে কি বলা হয় বলো? শারীরবৃত্তীয় ভালভ বলে, ফিজিওলজিক্যাল ভালভ। বুঝতে পারছো কেন ভালভ বলছে? সবাই বলো, বুঝতে পেরেছো কেন ভালভ কেন বলছে? কারণ ভালভের কাজ কি? একমুখী সংবহনে সাহায্য করা, পিছন দিকে যেতে বাধা দেওয়া। সেম টু সেম এখানেও স্নায়ু স্পন্দনের সংবহনটা হচ্ছে সেটা একমুখী হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ভালভ। বলো সবাই বুঝতে পারলে কিনা? সাইন্যাপস কমপ্লিট। সাইন্যাপস বুঝতে কারণ অসুবিধা? বলো। না স্যার। তাহলে এখানে যেগুলো উৎপন্ন হলো এগুলো কি? এগুলো মাঝখানে যেগুলো উৎপন্ন হলো, মানে উৎপন্ন হয় যেগুলো এগুলো উপর থেকে, এই যে এগুলো, অ্যাসিস্ট। এটা এগুলো এগুলো অ্যাসিটাইল কোলিন তো, তাই না? কারণ উপর থেকে বিদীর্ণ হয়ে অ্যাসিটাইল কোলিন তো এসেছিল সাইন্যাপটিক ক্লেম থেকে। ওকে, হয়েছে। নেক্সট আমাদের সাইনাপস খতম। সাইনাপস হয়ে গেল, নার্ভ গ্যাংলিয়ন হয়ে গেল। তারা মেনলি আমাদের স্নায়ুতন্ত্রের যে মেন যে পার্ট গুলো, নিউরন টিউরনের পার্ট গুলো, সেগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মেন স্নায়ুতন্ত্রে ঢুকবো। মানে কি মেন স্নায়ুতন্ত্র? মানে যেগুলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, সেগুলোতে ঢুকবো। তাহলে সবাই ফার্স্টে লিখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে সবাই ফার্স্টে শুরু করবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। হেডিং দাও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। স্যার একটুখানি নিচে নামান। হেডিং দাও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ইংরেজি কি হয় বলো তাহলে? সেন্ট্রাল আর নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম। শর্টে কি বলবো এটাকে? সিএনএস। ঠিক আছে। হয়েছে? তাহলে বলো সিএনএস এর পার্ট কি কি ছিল? পড়ে দিয়েছি আমি অলরেডি। মস্তিষ্ক আর মস্তিষ্ক সুষমা কাণ্ড। মস্তিষ্ক আর শূন্যকাণ্ড। মস্তিষ্ক মানে কি বলো? ব্রেন। স্পাইনাল কর্ড। হয়েছে? তাহলে সবার ফার্স্টে আমরা কি করবো তাহলে বলো? মস্তিষ্ক পড়বো, যেটা প্রথমে আছে। হেডিং দাও মস্তিষ্ক। আচ্ছা, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আগে পড়ে নিচ্ছি, যখন মস্তিষ্ক শূন্যকাণ্ড পড়ার আগে লিখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী। সবার ফার্স্টে লিখো। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টার্ট দিয়ে দাও।
জানো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে কি বলে? মেনিঞ্জিস। কি বলে বলো, আরেকবার বলো। মেনিঞ্জিস। মেনিনজেস, মেনিনজেস না, মেনিনজেস। কি বলা হয়? মেনিনজেস, ঠিক আছে। মেনিঞ্জিস। তাহলে লিখো সবাই। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছি মানে দুটোই তো হবে, তাই না? তাহলে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড ত্রিস্তরীয়। কত স্তরীয় বলো? ত্রিস্তরীয়। মেনিনজেস দ্বারা বেষ্টিত। এই লাইনটা তো সবার মুখস্থ থেকে যায়। ত্রিস্তরীয় মেনিনজেস, তাহলে মেনিনজেসের কটা স্তর থাকে বলো? তিনটা স্তর। তিনটা। কাকে কাকে ঢেকে রাখবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাকে কাকে? মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দুটোকে। তাহলে মেনিনজেসের কটা স্তর হবে তাহলে বলো? তিনটে স্তর। তাহলে লিখে নাও। মেনিনজেসের তিনটি স্তর। তাহলে কি কি স্তর বলো? একটা হচ্ছে ফার্স্টে ডুরা ম্যাটার। নেক্সট লিখো হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। কি বলা হয় বলো? স্যার একটু নিচে নামান। নিচে নাও। অ্যারাকনয়েড ম্যাটার। একটু অফ করে দাও। অ্যারাকনয়েড ম্যাটার। নামগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা কি হয় বলো সবাই? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আরেকটা পায়া ম্যাটার। বা অনেক বই পিয়া ম্যাটারও লেখা থাকে, ঠিক আছে? পায়া ম্যাটার লেখা বেশি ভালো। পায়া ম্যাটার। তাহলে বলো আমাদের যে মেনিনজেস তার কটা স্তর হলো তাহলে বলো? তিনটে স্তর। মেনিনজেসের তিনটে স্তর কি কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এবার এর মধ্যে সবচেয়ে বাইরে কোনটা থাকে বলো সবাই? ডুরা ম্যাটার। সবচেয়ে ডুরা বাইরে ম্যাটার। থাকে হচ্ছে ডুরা ম্যাটার, ঠিক। তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বাইরে। মাঝের কোনটা বলো? কর্নয়েড। আর সবচেয়ে ভিতরে কোনটা? পায়া ম্যাটার। পায়া ম্যাটার। পরীক্ষাতে মনে কিভাবে রাখবো? ট্রিক্স দেবো তোমাদের একটা মনে রাখার জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নিচ থেকে উপরে পড়ো তো, কি হলো নিচ থেকে উপরে পড়লে? পড়ো তো সবাই, কি হচ্ছে নিচ থেকে উপরে পড়লে? পড়ে দেখো, অর্থটা উচ্চারণ করো নিচ থেকে উপরে, কি হবে? পি এ ডি কি হয়? স্যার। প্যাড, তাই না? প্যাড মানে কি? যেটাকে প্যাড মানে কি? যেটা জিনিস আমাদেরকে ঢেকে রাখে সেটাকে প্যাড বলে, তাই না? তাহলে প্যাড, হ্যাঁ। তাহলে মেনিনজেসটাও কি করছে? আমাদের ঢেকে রাখছে। তাহলে পি এ ডি, ভিতর থেকে বাইরের দিকে। বলো সবার মনে থাকবে? তাহলে পি ফর কি হবে? পায়া ম্যাটার। পায়া। এ ফর অ্যারাকনয়েড ম্যাটার। আর ডি ফর ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার। আর এটা হয়ে যাবে সবচেয়ে ভিতরে, এটা হচ্ছে বাইরে।
মনে থাকবে সবার? তাহলে পি ফর পায়া, এ ফর অ্যারাকনয়েড, আর ডি ফর ডিউরা। বলো, আর বুঝতে অসুবিধা? তাহলে পি ফর হয়ে যাবে পায়া, লিখা দরকার না, বুঝতেই পারছো। লিখবো কি? বুঝতেই পারছো এটা, আর কি লিখবো? হয়ে যাবে পায়া, এটা হয়ে যাবে অ্যারাকনয়েড। অলরেডি লিখে দিয়েছি আমরা, জাস্ট ট্রিক্স একটা দিয়ে দিলাম। ট্রিক্স এখানে লিখে রাখো, ট্রিক্স। ঠিক আছে, বলো। মেনিনজাইটিস বুঝতে পারার অসুবিধা কোনো? মেনিনজাইটিস তোমাদের ছবি দেখাবো একটা সুন্দর ছবি লিখেছি তোমার। আচ্ছা দেখান। লিখে নাও, তাড়াতাড়ি লিখো। আর তোমার তখন ছবি দেখা একটা। তো এটা লেখা হলে বলবে আমাকে। হয়ে গেছে স্যার। মেনিনজাইটিস একটা ছবি দেখা। এক সেকেন্ড। তাহলে তোমাদেরকে প্রথমে মেনিনজাইটিসের ছবিটা দেখায়, তারপরে ব্রেনের ছবি পরে দেখাচ্ছি। আগে মেনিনজাইটিস ছবি দেখায়। দেখতে পাচ্ছ সবাই? দেখো সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে মস্তিষ্ক লেখা আছে। এটা মস্তিষ্ক লেখা আছে, মস্তিষ্ক যেরকম হয় সেরকম সুষুম্না কাণ্ড সেরকম হয়, একই জিনিস। তাহলে সবচেয়ে ভিতরে কি দেখতে পাচ্ছ এখানে? সবচেয়ে ভিতরে কোন ম্যাটারটা দেখতে পাচ্ছ? আর বলে দাও। পায়া ম্যাটার সবচেয়ে ভিতরে, এই যে পায়ামাটার। সবচেয়ে ভিতরে আছে। আর সবচেয়ে বাইরে কি আছে? ডুরা ম্যাটার। ডুরামেট।
এক নয়। আচ্ছা, এখানে একটা স্পেস থাকে সেটাকে বলা হয় সাবডিউরাল স্পেস। সাবডিউরাল স্পেসটা কার কার কোন কোন ম্যাটারের মাঝখানে আছে দেখো তো সবাই। সাবডিউরাল স্পেসটা ডুরামেটার আর ডিউরাল ম্যাটার আর এক ডুরামেটার ম্যাটারের মাঝখানে লিখে না এখানে সাবডিউরাল স্পেস। সাবডিউরাল স্পেস কার কার মাঝখানে থাকে? ডিউরাল ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝে থাকে। বলো মনে থাকবে সবার? কোথায় থাকে সাবডিউরাল স্পেসটা? হয়েছে 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 সবাই বলো। হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে আমরা শুরু করবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ নিয়ে শুরু করলাম। এবার তাহলে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে শুরু করবো। দেখো হেডিং দাও মস্তিষ্ক, ব্রেন। স্যার একটু নিচে নামান। তাহলে লিখো মস্তিষ্ক, brain। তাহলে প্রথমে আমাদের ব্রেনের ছবি দেখায়, তাই না? তাহলে আরো ভালো বুঝতে পারবে। ছবি দিয়ে বুঝে আগে তারপরে তোমাদের লেখাবো। দেখতে পাচ্ছ সবাই একটা সুন্দর ব্রেনের ছবি? হ্যাঁ স্যার। এবার একটা একটা করে শুনবে, আমার কথা মন দিয়ে শুনবে এবং বুঝবে, ঠিক আছে? ফার্স্টে দেখো আমরা মস্তিষ্কের পার্ট হলো, মস্তিষ্ক কটা জিনিস নিয়ে গঠিত। দেখো, মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে দুটো, মানে দুটো না তিনটে বলা উচিত। একটা বলে অগ্র মস্তিষ্ক, একটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, একটা বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? তাহলে একটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, একটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, একটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? তাহলে দেখো, এক অগ্র মস্তিষ্ক মানে কি? যেটা আমাদের উপরের দিকে অংশ দেখতে পাচ্ছ সেটাকে অগ্র মস্তিষ্ক বলে। উপরের দিকে মানে আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই অংশটা? সবাই দেখো, আমার হাইলাইট করা অংশ দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এই টোটালটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। তাহলে মেজর পার্ট কোনটা বলো? আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশ কি কি দিয়ে গঠিত? কোন অংশ দিয়ে? অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক। অগ্র আমাদের হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কোনটা? এই যে এখানে, দেখতে পাচ্ছ এখানে মাঝখানে আলাদা আলাদা রং দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আর আমাদের আরেকটা কি হ্যাঁ আছে স্যার। বললাম, বলো আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক। পশ্চাৎ মস্তিষ্ক কেমন হয় দেখতে? এই দেখো, বাকি অংশ একটু বুঝতে আছে? বলো, গোটা গোটা আমাদের মাথা কভার হলো, আমাদের মস্তিষ্ক কভার হলো গোটাটা? দেখো কোন অংশ ফাঁকা আছে? না। বলো, তিনটা কালার দিয়ে বুঝতে পেরে সবাই কোথায় কোনটা থাকে? ও সরি, একটা জিনিস ভুল হয়েছে দেখানো, সেটা হচ্ছে লঘু মস্তিষ্কটা দেখানো ভুল হয়েছে। লঘু মস্তিষ্কটা তো আমাদের আমাদের এর মধ্যে থাকে, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে থাকে। তাহলে এটা একটু একটু ভুল হয়েছে দেখানো, সেটা হচ্ছে
এইটা পার্টটা দেখাবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আমাদের এটা হয়ে যাবে আমাদের এইটা পার্টের মধ্যে। বলো, কারণ বুঝতে অসুবিধা? তাহলে এইখান থেকে আমি যদি হেডিং করি তাহলে কত দূর হচ্ছে? এইখান থেকে, এইখান থেকে, এখান 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 থেকে। বলো, এরকম আমরা অগ্র মস্তিষ্ক বলতে পারি? হ্যাঁ। তাহলে এটা হয়ে যাবে অগ্র মস্তিষ্ক। হ্যাঁ স্যার। এবার আমরা অন্য কাজে ব্যবহার করি। এবার ধরো এইটা, বলো এইখান থেকে, এখান থেকে, এখান থেকে এইটুকু, এটুকু আমরা বলতে পারি মূর্ধ মস্তিষ্ক। বলো, আর একটা, আর এখান থেকে, এখান থেকে, ধরো এইখান থেকে, এখান 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 থেকে। বলো এইটুকু আমরা বলতে পারি পশ্চাৎ মস্তিষ্ক, মানে পিছন দিকে আছে, মাথার পিছন দিকে আছে তো। তাহলে মাথার সামনের দিকে কোনটা আছে? আমাদের অগ্র মস্তিষ্ক সামনের দিকে আছে। মাথার মাঝখানে কি আছে? মধ্য মস্তিষ্ক আছে। আর মাথার পিছন দিকে কোনটা হলো তাহলে? পশ্চাৎ মস্তিষ্ক। বলো, কারো চিন্তায় কোনো অসুবিধা? তোমাদের কাজ হচ্ছে আমাকে চিনানো, বাকি তোমরা নিজেরাই করতে পারবে। বুঝতে পারলে সবাই? চিনতে পেরেছো সবাই কোন দেখ কোথায় কোনটা হ্যাঁ থাকে? স্যার। এবার সবগুলোর মধ্যে ভাগ করবো আবার। তো অলরেডি প্রথমে ভাগগুলো আমরা লিখে নিই, তারপর আবার এই ছবিটাতে আবার ফিরে আসবো। তোমাদেরকে পড়ানোর আগে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যাতে তোমরা পড়তে গিয়ে একদম ব্ল্যাঙ্ক মাথাতে না থাকে। ঠিক আছে? তাহলে সবাই হেডিং দাও মস্তিষ্ক, মস্তিষ্কের ভাগ করাবো, ঠিক আছে? তাহলে উপরে লিখো মস্তিষ্ক। তাহলে কত ভাগে ভাগ বললাম বলো মস্তিষ্ক? 3 ভাগে। 3 ভাগ। 3 ছবি দেখে দেখে পড়বে, বুঝে বুঝে পড়বে, সহজ মনে হবে। এগুলো জিনিস ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমাদের বডিতে তো আছে। সহজ মানে বেশি এগুলো হ্যাজার্ড নেই, তোমাদেরকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে একটা যেটা সামনে আছে আমাদের, সেটাকে বলছি আমরা অগ্র মস্তিষ্ক। তাহলে এটাকে বলছি, যেটা পিছনে আছে সেটাকে আমরা কি বলবো বলো? পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক। আর দুটোর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? মধ্য মস্তিষ্ক। মেনলি এভাবে 3 ভাগে ভাগ করা। ওকে, তাহলে মস্তিষ্কের 3টা পার্ট, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে? এবার এইগুলোর আরো নাম আছে। অগ্র মস্তিষ্ককে বলা হয় ফোর ব্রেন। কি বলা হয় বলো? ফোর ব্রেন। মধ্য মস্তিষ্ক বলা হয়, মধ্য কথার মানে কি মিড বলতে পারি, মিড ব্রেন। আর পশ্চাৎকে কি বলবো তাহলে? কি বলা হয়? হাইন্ড ব্রেন। কি বলা হয়? হাইন্ড ব্রেন। বলো নামগুলো মনে থাকবে সবাই? তাহলে অগ্র মস্তিষ্ক কি বলা হয় বলো? ফোর ব্রেন। মধ্য মস্তিষ্ক বলা হয় মিড ব্রেন। আর মিড ব্রেন। পশ্চাৎ মস্তিষ্ক কি বলা হয়? হাইন্ড ব্রেন। ওকে, দেন মধ্য মস্তিষ্কের আরেকটা নাম আছে, সেটা কি বলা হয় বলো? জানো মধ্য মস্তিষ্কের আরেকটা নাম? সেটাকে বলা হয়, মেসেনসিফালন। সেটাকে বলা হয়, লিখে নাও সবাই, মেসেনসেফালন। ঠিক। তাহলে মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক, এটার আরেকটা নাম বলো, লিখে নাও, মেসেনসেফালন। মেসেনসেফালন। ওই যে লিখে সবাই। তাহলে মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক।
অপর মস্তিষ্ককে ফোর ব্রেন বলা হয়, মধ্য মস্তিষ্ক মিড ব্রেন বা মেসেনসেফালন বলা হয়, আর পশ্চাৎ মস্তিষ্ককে হাইন্ড ব্রেন বলা হয়। এবার এগুলোর সবগুলোর ভাগ করবো আমরা। ঠিক আছে, তাহলে অগ্র মস্তিষ্ককে দু ভাগে ভাগ করা হয়। বলো কয় ভাগে? অগ্র মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে বলো? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। না না না, ফলন ডায়েনসিফলন। হ্যাঁ, অগ্র মস্তিষ্ককে ভাগ করা হয় দুই ভাগে। একটা বলা হয় টেলেনসেফালন, একটা বলা হয় ডাইনসেফালন। তো লিখে নাও সবাই। একটাকে বলা হয় টেলেনসেফালন, টেলেনসেফানল। দাঁড়া, একটু মোটা হয়ে গেছে বেশি। ছোট, আমার লিখতে অসুবিধা হচ্ছে। একটাকে বলা হয় টেলেনসেফালন, টেলেনসেফালন, সেফালন। একটাকে বলা হয় সেফালন, মানে লন হবে, ঠিক আছে, এটা নল হয়ে গেছে। সেফা, আর একটা হয়ে যাবে আমাদের কি বলো, ডায়েনসেফালন, ডায়েনসেফালন। তাহলে একটা কি বলা হয় বলো, টেলেনসেফালন, একটা বলা হয় ডায়েনসেফালন। তাহলে অগ্র মস্তিষ্কের দুটো পার্ট, একটা বলা হয় টেলেনসেফালন, একটা বলা হয় ডায়েনসেফালন। টেলেনসেফালনে আবার যেটা নামে পরিচিত সেটাকে বলা হয়, কি বলা হয় বলো আমাদের? এটাকে এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক। কি বলা হয়? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক, বা এটাকে ইংরেজিতে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। আর এই ডায়েনসেফালনের পার্ট কি কি হয় বলো তাহলে? দুটো পার্ট হয়, একটা বলা হয় থ্যালামাস, থ্যালামাস, থ্যালামাস। আর একটা থ্যালামাসের যেটা নিচে থাকে সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপো মানে কি? হাইপো কথাটার মানে হচ্ছে নিচে, ঠিক আছে। একটা হচ্ছে থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় পড়েছিলাম আমরা বলো? হরমোনে পড়েছিলাম না? হরমোন চ্যাপ্টারে সেই হাইপোথ্যালামাস এখানে আছে। হ্যাঁ স্যার। থ্যালামাস, হাইপোথ্যালামাস, ওকে। স্যার এপিথ্যালামাস আর মেটাথ্যালামাস এটাও তো এর আন্ডারেই পড়বে। হ্যাঁ পড়বে, কিন্তু ওটা দরকার পড়ে না বলে আমরা পড়াই না ওটা। এপিথ্যালামাস দরকার পড়ে না আমাদের লেভেলে। এইটুকু, এই দুটো পড়ে তো এদের মনে থাকবে। যদি লেখার ইচ্ছা থাকে তো লিখে নিতে পারো, ঠিক আছে, কিন্তু লাগে না তোমাদের ওটা। এটা সময় যদি কেউ লিখতে চাও তো লিখে নাও, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, আর মেটাথ্যালামাস। যেহেতু আমরা ছবিতে দেখাই না এপিথ্যালামাস আর মেটাথ্যালামাসকে, সেই জন্য আমরা ওটা লিখি না, মেটাথ্যালামাস। তাহলে টেলের সেপারেট বলা হয় গুরু মস্তিষ্ক আর সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্ক আর সেরিব্রাল কর্টেক্সকে। আর আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, এটা হচ্ছে ডায়েনসেফালনের পার্ট। ঠিক হলো সবাই? লিখে হলো বলো। ঠিক আছে, মধ্য মস্তিষ্কের ভাগ তোমাদের লেভেলে লাগে না, সুপিরিয়র ক্যালকুলাস, ইনফেরিয়র ক্যালকুলাস এগুলো তোমাদের লেভেলে লাগে না, সেটা আমি বলছি না। নেক্সট ক্লাস হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে বলো পশ্চাৎ মস্তিষ্কের কটা পার্ট হবে?
স্যার লাস্টেরটা কি ছিল? মেটাথ্যালামাস। হ্যাঁ, স্যার তিনটে। থ্যালামাস, হাইপো, এপি, মেটা। ঠিক আছে? সেরকম পশ্চাৎ মস্তিষ্কেরও দুটো ভাগ হবে, যেরকম অগ্র মস্তিষ্কের দুটো ভাগ হয়েছিল, কি কি ছিল আমাদের? একটা হচ্ছে আমাদের টেলেনসেফালন, একটা ডায়ানসেফালন। সেরকম পশ্চাৎ মস্তিষ্কের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মায়োলেনসেফালন। ঠিক আছে না? একটা হচ্ছে মেটেনসেফালন, আর একটা হচ্ছে আমাদের মাইলেনসেফালন। ঠিক আছে? তাহলে মেটেনসেফালনের কটা পার্ট বলো? মেটেনসেফালনের দুটো পার্ট। কি কি পার্ট মেটেনসেফালনের দুটো পার্ট? একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লিখে নাও সবাই। একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো সবাই মেটেনসেফালনের পার্ট? একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক। আর মাইলেনসেফালনের পার্ট কি হবে? সুষুম্না শীর্ষ। সুষুম্না শীর্ষ। ঠিক। সুষুম্না শীর্ষ কথাটার মানে কি বলো? যেখান থেকে সুষুম্না কাণ্ড কি হবে? স্টার্ট হবে। হয়। দুই। সুষুম্না কাণ্ডের শীর্ষ, এটা লিখলাম, সুষুম্না। বলো, টোটাল ছক বুঝতে গেলে অসুবিধা কোনো? দেখে নাও ভালো করে। এর সবগুলো আলাদা আলাদা করে চিনবো আমরা। অলরেডি আমরা পার্ট গুলো দেখে নিচ্ছি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এর বাকি পার্ট গুলো আমরা দেখবো। চলো তাহলে এগুলো লেখা হয়েছে আবার। এবার আসলে এখানে এই ছবিটা দেখো, এইখানে একটা পার্ট, যে বড় পার্ট দেখতে পাচ্ছ সবাই, যেটা সব থেকে বেশি অংশ জুড়ে আছে। মোটা করে তাহলে ভালো বুঝতে পারো। মেন যে ঘিলু বলি আমরা মাথার, দেখতে পাচ্ছ সবাই ঘিলুটা? তাহলে বলো এইটুকু অংশ কি বলবো আমরা, বলো? গুরু মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কের মধ্যে দেখো এই পার্টটাও আসবে আমাদের। দেখো অগ্র মস্তিষ্কের মধ্যে কোনটা পার্টটা থাকবে বলো? মধ্য মস্তিষ্ক। দেখো, এই যে দেখো অগ্র মস্তিষ্কের মধ্যে এই পার্টটাও থাকবে, থাকবে না? এই পার্টটা দেখো তো, আর ছবিটা মনে আছে? অগ্র মস্তিষ্ক যে গেছিলাম, এই পার্টটাও তো গেছিলাম, তাই না? হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ। কিন্তু আমরা এখানে অগ্র মস্তিষ্কের মধ্যে পড়াচ্ছি কি বলো? গুরু মস্তিষ্ক, তাই না? তাহলে গুরু মস্তিষ্কের মধ্যে এইখান থেকে শুরু করে যদি করি, এইখান থেকে করি, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা যদি টোটালটা নিয়ে নাও, তাহলে ওইটা হয়ে যাবে গুরু মস্তিষ্ক।
আমরা এই টোটালটা না নিয়ে আমরা নিচ্ছি কি বলো, নিচ্ছি হচ্ছে শুধুমাত্র এই যে উপরে লাল লাল অংশগুলো দেখতে পাচ্ছ, ওই অংশটা নিচ্ছি। সেই লাল লাল অংশ যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। কি বলা হয়? গুরু মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে যদি দেখাই আমরা ছবিতে, আরেকবার যদি ভালো করে দেখাই, সবাই দেখে নাও। এইখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ওইখান থেকে এখান 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 থেকে। বুঝতে পারলে সবাই গুরু মস্তিষ্ক কোনটা? ওকে, ক্লিয়ার। দেন গুরু মস্তিষ্কের পরে কি হবে বলো? গুরু মস্তিষ্ক হয়ে গেল আমাদের। দেন ছিল আমাদের হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস, ছিল না? সেটা কার পার্ট ছিল? সেটাও তো অগ্র মস্তিষ্কের পার্টই ছিল, মনে আছে সবার? হ্যাঁ স্যার। তাহলে সেটা হ্যাঁ আমাদের স্যার। অগ্র মস্তিষ্কের পার্টই ছিল। তাহলে এখানে যদি ছবিতে দেখাই আমরা, তাহলে কোনটা হবে? দেখো, এখানে দেখো একটা অংশ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের ঠিক নিচে আছে। আচ্ছা, গুরু মস্তিষ্কের ঠিক নিচে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা করে নিই আগে। সবাই দেখো, সবাই একটা হলুদ রঙের অংশ দেখতে পাচ্ছ, হলুদ, এখানে আমি নীল করে দিচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে এটা কি বলা হয় বলো? এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। এটা পরে আসছি, এটার কাজ কি, কি জিনিস পরে আসছে, জাস্ট ছবিতে দেখে রাখো এটাকে কর্পাস ক্যালোসাম। তাহলে এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এবার দেখো কর্পাস ক্যালোসামের নিচে, এটা মিটিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখতে পাচ্ছ সবাই? একটা অংশের মতো আছে, সেটা কি বলা হয় বলো? সেটা বলা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস। থ্যালামাসের যেটা নিচে আছে, হাইপো মানে কি? হাইপো কথাটার মানে কি? হাইপো মানে হচ্ছে নিচে নিচে, নিচে। নিচে বা কম বলা হয়, ঠিক আছে? হাইপো মানে কম তো বোঝানো হয়, তাই না? তাহলে হ্যাঁ স্যার। হাইপো মানে এখানে, এখানে বলতে নিচে। তাহলে থ্যালামাসের নিচে দেখতে পাচ্ছ সবাই একটা, দেখো, দেখতে পাচ্ছ সবাই? তাহলে এটা কি বলা হয়? হাইপোথ্যালামাস। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে গুরু মস্তিষ্ক হয়ে গেল, কর্পাস ক্যালোসাম হয়ে গেল, থ্যালামাস হয়ে গেল, হাইপোথ্যালামাস হয়ে গেল। তাহলে আমাদের অগ্র মস্তিষ্ক কমপ্লিট হয়ে গেল, তাই না? অগ্র মস্তিষ্ক আর কিছু নেই। এবার আমাদের আছে এই এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, এগুলো দরকার নেই তোমাদের, ঠিক আছে? মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক অলরেডি আমরা জানি তো, ছবিতে দেখে দিয়েছি আগে। কোনটা হবে মধ্য মস্তিষ্ক? অংশটা। এইটুকু পার্ট তো বলো সবাই, তাই না? বলতে পারি এইটুকু পার্ট মধ্য মস্তিষ্ক। নেক্সট, এবার চলে আসছি আমরা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মেন কটা পার্ট বলো? তিনটে পার্ট। একটা হচ্ছে আমাদের মেটেনসেফালনের অন্তর্গত, সেটা হচ্ছে কি পন্স আর লঘু মস্তিষ্ক। পন্স কোনটা? দেখো এখানে একটা বাল্বের মতো ফুলা অংশ আছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো, দেখতে পাচ্ছ সবাই? তাই এইটাকে বলা হয় আমাদের পন্স। কি বলা হয়? এটাকে বলা হয় পন্স। তাহলে এইটুকু অংশকে বলা হয় পন্স। আর তার নিচে যেখান থেকে আমাদের সুষুম্না কাণ্ড স্টার্ট হয়েছে, সেটা কি বলবো আমরা তাহলে বলো? সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষ। সুষুম্না শীর্ষক। তাহলে এইটা হয়ে গেল আমাদের সুষুম্না শীর্ষক, দেখে নাও। এক সেকেন্ড, হ্যাঁ করছে গেল। তাহলে এটা হয়ে যাবে আমাদের। স্যার বলছি থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো দেখালেন, তবে এপিথ্যালামাস মেটাথ্যালামাস এগুলো তো চিহ্নিত করলেন না। আমি বললাম, তুমি শুনোনি আমার কথা তাহলে ভালো করে নিশ্চয়ই।
আমি আমার পড়ানো যখন লিখালাম তখনই বলেছিলাম যে এপিথ্যালামাস আর মেটাথ্যালামাস এগুলো তোমাদের লাগে না, তোমাদের এগুলো সাধারণত ব্রেনের মধ্যে দেখানো হয় না, তোমাদের লেভেলে লাগবে না, সেই জন্য এখানে ছবিতে কোথাও লেখা আছে এপিথ্যালামাস মেটাথ্যালামাস লেখা নেই, তোমাদের লেভেলে লাগে না বলে আমি বললাম না, বুঝতে পারলে আমার কথাটা? ঠিক আছে। Okay? তো এটা গেল আমাদের পঞ্চাশ শুকনো শীর্ষক, বুঝতে পেরেছো সবাই? পঞ্চাশ শুকনো শীর্ষক। তাহলে বাকি কি থাকলো? একটাই বাকি থাকলো, কি বলো, কি বাকি থাকলো? লঘু মস্তিষ্ক। লঘু লঘু মস্তিষ্ক। তাহলে এখানে একটা কালো কালার একটা পাতার মতো অংশ দেখতে পাচ্ছ, তাহলে এটাকে বলা হয় লঘু মস্তিষ্ক। তাহলে ছবিতে যদি দেখাই তোমাদেরকে, এটাকে আমরা কি বলবো বলো সবাই? বুঝতে পারলে কোন অংশটা বলছি আমি? তাহলে এটাকে বলবো আমরা লঘু মস্তিষ্ক। তাহলে বলো, সবগুলো পড়া হলো আমাদের? বলো, মস্তিষ্কের সব পার্ট বুঝতে কারোর কোনো অসুবিধা, কোনটা কোথায় থাকে বলো সবাই, বলো কোনটা স্যার মস্তিষ্ক? লঘু মস্তিষ্ক বলো, মতন কি দেখতে বলো? হয়? হ্যাঁ বলো। স্যার লঘু মস্তিষ্ক কি শামুকের মতন দেখতে হয়? লঘু মস্তিষ্ক কি? বলো আরেকবার। শামুকের মতন দেখতে হয় স্যার? সামনে, বুঝতে পারলো না কি বলছো? সামনে? শামুকের মতন দেখতে হয়? মানে ওরকম কোনো পার্টিকুলার শেপ বলা হয় না, জাস্ট কিন্তু এখানে আমি যখন পড়াবো তখন লিখে দেবো লঘু মস্তিষ্ক পার্ট, ঠিক আছে? জাস্ট এখন ছবিটা দেখে রাখো, তখন আরো বলছি আমি আরো part, আমি অনেক কিছু বলবো এগুলো দেখে সবগুলো সম্পর্কে। বলো, শুধুমাত্র পার্ট গুলো বুঝতে গেলে অসুবিধা, ছবি থেকে বলো পার্ট গুলো বোঝানোর কাজ ছিল আমার, এই পার্ট গুলো এখানে লেখা আছে যেগুলো পার্ট, সেগুলো বুঝতে গেলে অসুবিধা, ছবিতে বলো। এই ছবিতে কারো কোনো অসুবিধা থাকলে বলে দাও, এখনই বলে দিচ্ছি আমি, তারপরে কাজে না যাবো। স্যার। ওকে, সহজ ব্যাপার, এই ছবিটা যাতে সবার মনে থাকে, ঠিক আছে? চলো, তো ফার্স্ট হেডিং দাও অগ্র মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা অলরেডি আমরা ভাগাভাগি করে নিয়েছি। আহ আহ আহ, আহ, উম, 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 উম। আচ্ছা, তাহলে অগ্র মস্তিষ্কের মধ্যে ফার্স্ট আমরা পড়বো হচ্ছে গুরু মস্তিষ্ক। হেডিং দাও গুরু মস্তিষ্ক। দেখি বলা হয় বলো, আরেকটা নাম? সেরিব্রাম কর্টেক্স। মাথার বেশিরভাগ অংশটা কি দিয়ে কি, কোনটা দিয়ে গঠিত? গুরু মস্তিষ্ক। তাহলে দেখে নাও সবাই এখানে, এখানে কি লেখানো হতে পারে তোমাদেরকে? সবার ফার্স্টে পার্ট লিখো, গরু মস্তিষ্কের কটা পার্ট? তো লিখো গরু মস্তিষ্ক টোটাল হচ্ছে দুটি গোলার্ধে বিভক্ত। তো লিখে নাও, লিখো সবাই, গরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত। ঠিক আছে, তাহলে কি কি দুটি গোলার্ধ বলো?
একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ। তাহলে বলো গুরু মস্তিষ্কে কটা গোলার্ধ আছে? দুটো গোলার্ধ আছে। দুটি। কি কি গোলার্ধ? একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা বাম হচ্ছে ডান গোলার্ধ ডান গোলার্ধ। গোলার্ধ। ঠিক আছে, তো বাম গোলার্ধ আর ডান গোলার্ধ তার মাঝখানে কি থাকে বলো? তার মাঝখানে থাকে হচ্ছে কর্পাস ক্যালোসাম। কি থাকে বলো? কর্পাস ক্যালোসাম। কর্পাস মনে আছে ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম? তা তোমাদেরকে একটা গুরু মস্তিষ্ক ছবি দেখায় একটা আলাদা করে, শুধু গুরু মস্তিষ্কেরই, তাহলে ভালো বুঝতে হবে। আহ, এক সেকেন্ড, ঠিক আছে। Yes, sir. ঠিক আছে, এটা হচ্ছে গুরু মস্তিষ্কের একটা ছবি। তাহলে গুরু মস্তিষ্কের মাঝখানে দেখতে পাচ্ছ একটা দুটো গোলার্ধ, একটাকে বলা হয় বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ। তার মাঝখানে হচ্ছে আমাদের কি আছে বলো? একটা হচ্ছে আমাদের সেরিব্রাম কর্টেক্স। কেন্দ্রীয় খাঁজ। ঠিক আছে, এবার এখানে জাস্ট এখানে আসো একটু। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম, আচ্ছা, যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে বাম গোলার্ধ ডান গোলার্ধ লিখে নাও। গোলার্ধ দ্বয়, এই যে লিখে নাও সবাই। গোলার্ধ দ্বয় মানে গোলার্ধ দুটি কি দ্বারা যুক্ত থাকে বলো? কর্পাস ক্যালোসাম। মনে থাকবে সবার? কর্পাস, দাঁড়ান লেখাটা শোনা গেল বেশি, কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে স্নায়ু যোজক দিয়ে বুঝতে পারলে? আমি যেটা কোশ্চেন করে গুরু মস্তিষ্কের বাম গোলার্ধ আর ডান গোলার্ধ কার কার দ্বারা যুক্ত থাকে কি বলবে? আমাদের কর্পাস কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম। ঠিক আছে, কর্পাস ক্যালোসাম
কর্পাস ক্যালোসাম। corpus callosum। ঠিক আছে, মনে রাখবেন। Then, এবার দেখো গুরু মস্তিষ্কের মধ্যে অনেক ভাঁজ দেখতে পাচ্ছ, দেখেছিলাম মনে আছে ভাঁজ ছবি ছিল, দেখো তো, দেখতে পেয়েছো গুরু মস্তিষ্কের মধ্যে অনেক ভাঁজ, এই যে এগুলো, এগুলো ভাঁজই তো, তাই না? খাজ ভাঁজ, তাই না? এগুলোর নাম আছে, তো লিখে নাও। যেগুলোকে ভাঁজ বলা হয়, যেগুলো কি বলা হয় ইংরেজিতে বলো, সেগুলো বলা হয় জাইরাস বা গাইরি। ঠিক আছে, লিখো গুরু মস্তিষ্কের গুরু মস্তিষ্কের ঢেউ খেলানো খাঁজ, ঢেউ খেলানো খাঁজগুলিকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভাঁজের নাম কি আর খাঁজের নাম কি, ঠিক আছে? তাহলে ভাঁজগুলিকে কি বলে বলো, ভাঁজগুলো কি বলে রাখুনি, জাইরাস জাইরাস। বা গাইরাস, যেটা বাংলাতে যাই বলবো। এটা হচ্ছে ভাঁজ, এই কথাটা যাতে মনে থাকে। ভাঁজকে কি বলা হয় বলো, মনে থাকবে কেমন করে, ভাঁজ বর্গীজ আছে, আর মানে এটাতে মনে রাখা, খাঁজেও তো বর্গীজ আছে, এটাতে মনে রাখা চাপ, এটা এমনি মনে রাখো, ভাঁজগুলোকে হচ্ছে জাইরাস, আর হচ্ছে ভাঁজগুলিকে, স্যার অসংখ্য খাজনা ভাজনা, হ্যাঁ obviously, স্যার অসংখ্য, ঢেউ খেলানো অসংখ্য ভাঁজ থাকে তো। হ্যাঁ অসংখ্য ভাঁজ দিতে আছে, ভাঁজগুলিকে লেখা আছে, ঠিক আছে? একটা না, অসংখ্য আছে, ভাঁজগুলিকে সেই জন্য লেখা আছে। আর হচ্ছে আর একটা লিখো, গুরু মস্তিষ্কের গভীর খাঁজ, ওটা হচ্ছে ভাঁজ, এটা হচ্ছে খাঁজ, পার্থক্য বুঝতে পারছো? খাঁজগুলো কি বলে, এটাকে বলো, এটাকে বলে সালকাস, কি বলে, সালকাস। তাহলে স্পেলিংটা বলেছে, সি হবে না। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? তাহলে ভাঁজগুলো কি বললাম বলো, আমাদের জাইরাস, আর খাঁজগুলোকে সালকাস। হালকা। পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসে, গুরু মস্তিষ্কে অবস্থিত ভাঁজগুলি কি বলে, কি বলবে অ্যান্সার, জাইরাস, ভাঁজগুলি কি বলে, জাইরাস। সালকাস। ঠিক আছে, এগুলো সবগুলো পয়েন্ট স্টার দিয়ে দাও, তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পয়েন্ট, কর্পাস ক্যালোসাম, জাইরাস, জাইরাস, সালকাস, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এবার লিখো গুরু মস্তিষ্কের লোব, ঠিক আছে? লিখো প্রতিটি গোলার্ধ 4টি লোব দিয়ে গঠিত, লিখো প্রতিটি গোলার্ধ, কটা গোলার্ধ ছিল টোটাল, গুরু মস্তিষ্কে কটা গোলার্ধ ছিল, দুটো তো, বাম দুটো গোলার্ধ, ডান হলো। গোলার্ধ, এই যে মনে দুটো আছে সবার, হলো। দুটি গোলার্ধ ছিল। তাহলে প্রতিটি গোলার্ধ হচ্ছে আবার 4টা লোব দ্বারা গঠিত, তো লিখো প্রতিটি গোলার্ধ 4টি লোব দ্বারা গঠিত। এবার এখানে আসো, দেখতে পাচ্ছ এখানে
ফ্রন্টাল লোব একটা নাম দেখতে হচ্ছে যেটা সামনের দিকে আছে, একটা হচ্ছে টেম্পোরাল লোব যেটা পাশে আছে, একটা হচ্ছে অক্সিপিটাল লোব যেটা পিছনে আছে, আর এটা হচ্ছে আমাদের আর কি বেঁচে থাকলো বলো, প্যারাইটাল লোব যেটা তালুতে আছে। তাহলে কটা টোটাল লোব হচ্ছে বলো প্রতিটা গোলার্ধে? চারটে। চারটা। ঠিক আছে, জাস্ট লোকগুলো মনে রাখো, বাকি আর কিছু পড়তে হবে না, এগুলো সিলভিয়াস কাজ, কেন্দ্রীয় কাজ, এগুলো পড়তে হবে। তাহলে নামটা একটু লিখে নাও তোমার। এটার নাম লেখানোর একটু কারণ আছে, কারণ এখানে কি কি সেন্টার থাকে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য হয়তো দিয়ে দিতে পারে। তাহলে লিখে নাও ফার্স্টে ফ্রন্টাল লোব। আর এটাকে বাংলাতে কি বলতে পারো বলো? সম্মুখ খণ্ড বলতে পারি? সামনে আছে ফ্রন্টাল, কথাটার মানে সম্মুখ, সম্মুখ খণ্ড। তাহলে এখানে কোন কোন কেন্দ্র থাকে জানো আমাদের? সম্মুখ কেন্দ্রে ফ্রন্টাল লোবে লিখে নাও সবাই। ঘ্রাণ অঞ্চল এবং বাক অঞ্চল থাকে, ঠিক আছে? ঘ্রাণ অঞ্চল বলা ঠিক না যদিও। লিখো। ঘ্রাণ অঞ্চল ও বাক অঞ্চল থাকে। বাক অঞ্চল মানে কি বলো? কথা বল। ঠিক। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে মস্তিষ্কের কোন অংশ আমাদের ঘ্রাণ নিতে এবং কথা বলতে সাহায্য করে, কি বলবে অ্যান্সার? ফ্রন্টাল লোব। হ্যাঁ, এবার বলবে গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব। কি বলবে বলো? গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব। মস্তিষ্কের ফ্রন্টাল লোব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের যে কাজকর্ম করি, ঠিক আছে, সেগুলোর কাজ হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করে ফ্রন্টাল লোব, ঠিক আছে? তাহলে লিখে নাও পেশির ঐচ্ছিক কাজ। পেশির ঐচ্ছিক কাজ। এগুলো তো আমাদের লিখে দিচ্ছি, কারণ যদি পরীক্ষায় চলে আসে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস তো, সেই আমি লিখে দিচ্ছি। হয়তো তোমাদের বইয়ে দেখতে পাবে না এগুলো অত, কিন্তু আমি লিখে দিচ্ছি, তোমাদের আসলেও আসতে পারে এগুলো। ঠিক আছে, এক নম্বর গেল হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। নেক্সট আর কি আছে বলো? স্যার ওটা কি সেকেন্ড, পেশি? বলো কি বলছো বলো। স্যার ওটা কি লাগা মানে ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা দেখাচ্ছে? বাকিটা দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনটা দেখতে পাচ্ছ না তুমি বলো? পেশির ঐচ্ছিক কাজকে নিয়ন্ত্রণ করা লেখা আছে। পেশির ঐচ্ছিক কাজকে মানে যেটা নিজে নিজে আমরা করি, সেটা হচ্ছে ঐচ্ছিক। তো আমরা যেটা নিজে নিজে কাজ করছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব নিয়ন্ত্রণ করছে। তাহলে পেশির ঐচ্ছিক কাজকে নিয়ন্ত্রণ করে। Then 2 নম্বর লিখা হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব এটাকে বাংলাতে কি বলবো বলো? তালুখণ্ড। বলো প্যারাইটাল লোবে কোন কেন্দ্র থাকে জানো? প্যারাইটাল লোব কি কাজ করে লিখে নাও সবাই। তো লিখো ভাব নিয়ামক অঞ্চল। ঠিক আছে, আমাদের যে চিন্তা, আমাদের যে আবেগ,
সেটা কোথায় হয় বলো? আমাদের কোন অংশ নিয়ন্ত্রণ করে? আমাদের প্যারাইটাল লোব নিয়ন্ত্রণ। তাহলে লিখো ভাব নিয়ামক অঞ্চল। ওকে, বুঝতে পারলে? নেক্সট, প্যারাইটাল হয়ে গেল, ফ্রন্টাল হয়ে গেল, আর কি আছে বলো সবাই? টেম্পোরাল। টেম্পোরাল, টেম্পোরাল অঞ্চলটা কি বলো? দাঁড়াও, জানো কেউ টেম্পোরালে কোন কেন্দ্র থাকে? টেম্পোরাল লোব বা এটাকে বলা হয় বাংলাতে পার্শ্বখণ্ড, মানে যেটা পাশের দিকে থাকে সেটা পার্শ্বখণ্ড। টেম্পোরাল লোব বা পার্শ্বখণ্ড লিখে নাও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। টেম্পোরাল লোব কি লোবে কি থাকে? ঠিক হচ্ছে শ্রবণ অঞ্চল। এটা কি টেম্পোরাল লোব? টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব মানে একটা পার্শ্বখণ্ড। পার্শ্বখণ্ড, এটা হচ্ছে শ্রবণ অঞ্চল। তাহলে বলো শুনতে পাই কার দ্বারা, কার জন্য? মস্তিষ্কের কোন টেম্পোরাল অংশের জন্য শুনতে পাই বলো? আমাদের টেম্পোরাল লোবের জন্য। লোব। ঠিক আছে, শ্রবণ অঞ্চল বা এখানে যদি কেউ কোশ্চেন করে শ্রবণ কেন্দ্র কোথায় থাকে, এটাও একই কথা, অঞ্চল বা কেন্দ্র। ঠিক আছে, মনে থাকবে সবার। এখানে কি ঘ্রাণ আর বাত, এই যে ভাব নিয়ামক, এটা গেল আমাদের টেম্পোরাল লোব। আর কি একটা বাকি আছে বলো? অক্সিপিটাল। অক্সিপিটাল লোব, এটা পিছন দিকে থাকে, সেটা বললো পশ্চাৎ। বলো, পড়াচ্ছি, পরিপূর্ণ করছি। অক্সিপিটাল লোব হলো, তাহলে অক্সিপিটাল লোব এখানে কি থাকে বলো? কোন অঞ্চল থাকে অক্সিপিটাল লোবে? দর্শন অঞ্চল, মানে দেখতে পাই কার জন্য? অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব। এগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা তোমাদের বলে দিলাম। বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? কোথায় কোনটা থাকে? আরো অনেক জিনিস থাকে, সেগুলো তোমাদের লাগে না, তেমন বলিনি। হয়েছে লিখা সবার? তাড়াতাড়ি লিখো, নেক্সট আমি থ্যালামাসটা পড়ে দেবো আজকে। থ্যালামাসটা হ্যাঁ পড়ে স্যার, দেবো। হয়ে হয়েছে, হয়ে গেছে স্যার। নেক্সট লিখো থ্যালামাস। থ্যালামাসের পুরো মস্তিষ্ক, পুরো মস্তিষ্কের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখানে অবস্থান লিখে দাও পুরো মস্তিষ্কের। এটা পুরো মস্তিষ্ক সব লিখলাম এখানে, এবার পুরো মস্তিষ্কের অবস্থান একটু লিখে নাও। এবার তোমরা বলো পুরো মস্তিষ্ক কোথায় আছে? কোন মস্তিষ্কে আছে? অগ্র মস্তিষ্কে আছে না? বলতে পারি অগ্র অগ্র মস্তিষ্ক। মস্তিষ্কে। হ্যাঁ, তাহলে পুরো মস্তিষ্ক অগ্র মস্তিষ্কে আছে। আর সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোনটা আছে? আমাদের পুরো পুরো মস্তিষ্কে আছে। মস্তিষ্ক। লিখে নাও ওটাই, যে এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত, এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত এবং করোটি, করোটি মানে আমাদের পুলিশে, ঠিক আছে, করোটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। বললাম সব থেকে বেশি এলাকা জুড়ে এটি থাকে, বিস্তীর্ণ এলাকা
জুড়ে হয়েছে। আচ্ছা, এর কাজ কি? কাজ তো আমরা অলরেডি অনেকগুলো কাজ জেনে নিয়েছি, বলো। জেনে নিয়েছি না? এই যে এগুলো কাজ, এগুলো তো কাজই হলো, কাজ না এগুলো? দেখা, শোনা, ভাব নিয়ামক, এগুলো তো কাজই হলো, কাজ না? বলো সবাই। তাহলে অলরেডি কাজ আমরা জেনে নিয়েছি। তাও আমরা এখানে একবার লিখে দিচ্ছি গুরু মস্তিষ্কের কাজ, যদি একবারে শুধু গুরু মস্তিষ্ক দিয়ে কোশ্চেন করে। তাহলে লিখে নাও সবাই। 1 নম্বর, প্রাণীদের চিন্তা স্মৃতি বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কার মধ্যে পড়ছে বলো সবাই? একটু আগে যেগুলো আমরা পড়লাম বিভিন্ন জিনিস, এটা কার মধ্যে পড়লো তাহলে? এটা ভাব নিয়ামক ছিল একটা, ভাবনা, প্যারাটাল লোব, ঠিক প্যারাইটাল আছে? লোব। তো এগুলো সব ওটা ঠিক আছে। 2 নম্বর, চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, এগুলো সব ঘ্রাণ ছিল না? বলো সবাই এগুলো, হ্যাঁ। ইত্যাদি হয়েছে। এগুলো হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। চলো আজকে এই অবধি থাকবে, আর পড়াবো না। স্যার, বলো। স্যার 2 নম্বরের কাজটা যদি একটু বলেন, আমার অনেক ঝাপসা লাগছে। 2 নম্বর কাজটা লেগেছে চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। মানে কি? একটু আগে বললাম, দেখলাম না 4টা লোক বললাম, তার মধ্যে ছিল এগুলো, শ্রবণ ছিল, দর্শন ছিল, ঘ্রাণ ছিল। এগুলো নিয়ন্ত্রণ কে করছে? এগুলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এগুলো কার মধ্যে আছে? সব তো এগুলো গুরু মস্তিষ্কের মধ্যে আছে না? তাহলে গুরু মস্তিষ্কের কাজের মধ্যে এগুলো চলে আসছে, তাই না? যে ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, চাপ তাপ ইত্যাদি বোঝা, এগুলো সব হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের কাজ, বুঝতে পারলে? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? আজকের মতো না এখানে স্যার। থাকবে তাহলে। তাহলে আমাদের বাকি যেগুলো পার্টগুলো আছে, এগুলো পার্টগুলো করবো, সুষুম্না কাণ্ড করবো। তাহলে মোটামুটি আমাদের ব্রেন শেষ। স্যার প্রথম থেকে একটু দেখি। আচ্ছা, এখানে মেনিনজাসের কাজ, কাজ, কাজটা লেখা হয়নি। তোমাকে যদি কেউ বলে মেনিনজাসের কাজ কি, বলো কি হবে? এখানে লিখে নাও সবাই, ফাঁকা জায়গা থাকে লিখে নাও তো একটু। মস্তিষ্ক সুষমা কাণ্ডকে বলো, শুনতে পেলাম না, আরেকবার বলো। আবরণ করে রাখে। কি বলছো? মস্তিষ্ক সুষমা কাণ্ডকে আবরণ করে রাখে। আবরণ করে রাখছে তো, ওটার কাজ ছিল, আবরণ করে তো রাখলো, ওটা তো রাখছে। বাইরে বাইরের আঘাত থেকে রক্ষা করে। বাইরের বাইরের আঘাত আঘাত থেকে থেকে রক্ষা রক্ষা করে, ঠিক করে। আছে, লিখে নাও। মস্তিষ্ক
ও সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যেহেতু আবরণী করে রেখে আছে, তাহলে আবরণী কি করবে? তাও বাইরের আঘাত থেকে রক্ষা করবে। হয়েছে লেখা, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে। আমি দিয়ে দিবো, চাপ নেই, এক্ষুনি দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে, চলো। স্যার আমাদের এক্সাম নেবেন না? হ্যাঁ, তোমাদের exam নিবে তো। এইটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এক্সাম হবে তোমাদের। স্যার চ্যাপ্টার গুলো আগেই বলে দিবেন, কোন কোন চ্যাপ্টার এক্সাম নেবেন। হ্যাঁ, বলে দেবো। বলো, আজকে পড়াতে কারো কোনো অসুবিধা বুঝতে? বলে দাও এক্ষুনি, তাহলে নাহলে ক্লাস সেট করবো।